আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনে ঈদ চলে আসছে, 10-15 দিন টাইম আছে। 10-15 দিন টাইম লাইফের চেঞ্জ আনার জন্য যথেষ্ট সময়। কারণ আমার ভিডিওতে আমি আপনাদের অনেকবার বলে দিয়েছি যে হাতে সবসময় জাপানি ঘড়ি অথবা সুইজারল্যান্ডের ঘড়ি অথবা দামি ঘড়ি পরবেন, যেন কিছুক্ষণ পর পর আপনি সেকেন্ডের কাটার মিনিটের কাটার দিকে তাকাইতে পারেন আর চিন্তা করতে পারেন যে জীবনে কত সময় আপনি ধ্বংস করতেছেন। তো আপনার জীবনে উন্নতি হবে কেমনে, আপনার জীবনে সাকসেস আসবে কেমনে, আপনার জীবনে পরিবর্তন আসবে কেমনে? আসবে না। যদি কিনা হাতে দামি ঘড়ি না থাকে, তাহলে আপনার এই টাইমের দিকে আপনার নজর থাকবে না আর আপনার জীবনে উন্নতি হবে না। এটা হচ্ছে পৃথিবীর একদম সত্যি কথা। যার কারণে দেখবেন 20 কোটি 50 কোটি টাকা দামের ঘড়িও মানুষ পরতেছে। আম্বানির ছেলেও পড়তেছে, রোনালদোও পড়তেছে, মেসিও পড়তেছে, সালমান খানও পড়তেছে, সবাই পড়তেছে। কারণ সে ওই সময়টা বাঁচায় ওই ঘড়িটার দিকে তাকায় তাকায়। তো জীবনে যখন আপনি হসপিটালে শুয়ে থাকবেন আর মৃত্যুর সেকেন্ড গুনতে থাকবেন, তখন বুঝতে পারবেন সময়ের মূল্য কত। তার আগে জীবনে কোনোদিন বুঝতে পারবেন না সময়ের মূল্য কত। দেখতে দেখতে 1 দিন 2 দিন 5 দিন, আজকে না কালকে, সকালে না বিকালে, এটা করবানি থাক, এখন ভাল লাগতেছে না, এখন একটু আড্ডা আছে, এখন একটু আত্মীয় স্বজনের দায়িত্ব পালন করতে হবে, এখন একটু অমুকের জন্য হসপিটালে দৌড়াইতে হবে, এখন একটু অমুক বন্ধু ডাক দিছে, অমুক জায়গায় একটু যাইতে হবে, এখন একটু বান্ধবী ফোন দিছে, মোবাইলে আধা ঘন্টা কথা বলতে হবে। এই ঘোড়ার ডিম করে 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 জীবনের সময় নষ্ট করে ফেলবেন। আর জীবনের সময় যারা নষ্ট না করে, তারাই শুধুমাত্র জীবনে সাকসেস অর্জন করে। আর এই জন্যই দামি ঘড়ি কিনে, যেন ওই দামি ঘড়ির দিকে বারবার চোখ যায় এবং সে সময়টাকে বুঝতে পারে যে আমার জীবনে এত সময় চলে গেল। তো এই যে গাইটের ব্যবসায় জীবনে কিছু যারা করতে পারবেন না, কে কে গাইটের ব্যবসা নামলে কিচ্ছু করতে পারবেন না? সবাই তো খালি বলে ভাই ফাটাফাটি মাল আসছে, আসেন আমার কাছে, ইনশাল্লাহ ভালো মাল আপনাকে দিব, ইনশাল্লাহ রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। কত গোড়ার ডিমের কত ধর্ম টর্ম পেঁচায়, মনে করেন ব্রেন ওয়াশ দিয়ে দেয়। আর আমার কাছে আপনি মাল কিনতে আসেন, আমি আপনার উল্টা বকাঝকা দিই, গালিগালাজ করি, চিল্লাপাল্লা করি এবং ভিডিও বানায় দিচ্ছি। সবাই বলে কি করলে গাইটের ব্যবসায় কোটিপতি হয়ে যাবেন। আর আমি আপনাকে বলে দিচ্ছি যে কি কারণে আপনারা দিয়ে গাইডের ব্যবসাটা করা হবে না। এটা আপনার জন্য স্যুট করবে না। পরে আবার আপনার বউ বলবে যে বলেছিলাম তো তুমি চাকরি করো, ব্যবসায় কেন নামলা, টাকা শ্রাদ্ধ করছো। আর সবার থেকে সবকিছু যখন আপনার মনে করেন যে খালি নেগেটিভ কথা আসবে, তখন চিন্তা করবেন যে সাপ্লায়ার হয় জুবাইদ ভাই অথবা XYZ অথবা খাতুনগঞ্জের কোনো দোকানদার অথবা সদরঘাটের দোকানদার, সে বোধহয় আপনার কাছ থেকে বেশি টাকা নিছে অথবা খারাপ মাল দিছে, এই জন্য জীবনে কিছু করতে পারতেছেন না। হ্যাঁ, ধ্বংস হয়ে গেছেন, একটা বাস মারা খাইছেন। এরকম অসংখ্য অসংখ্য গল্প তখন চারপাশে বলে বেড়াবেন। পারলে নিজের ঘরের মধ্যে শান্তি বজায় রাখার জন্য নিজের বউরে এইসব গল্প টল্প শোনাবেন। বেসিক্যালি আপনি আপনার কারণেই ব্যবসা করতে পারেন না। আপনার জন্য, আপনার জীবনের উন্নতির জন্য একমাত্র বাধা হলেন আপনি। তার দুইটা গল্প আমি আপনাদের বলে দিই, খুব ভদ্র এবং অভদ্র গল্প, দুইটা গল্প বলে দিই। এই দুইটা গল্পই হচ্ছে আপনার জীবনের সমাধান। এক ভদ্রলোক আর এক ভদ্রলোকের পাড়ায়, মানে একই রাস্তায়, একই মহল্লায়, একই ছোট্ট একটা মফস্বলের যে রাস্তা আছে না, রাস্তায় বাড়ি বানাইছে, নতুন আসছে। এ হচ্ছে স্থানীয় আর এ হচ্ছে পুরানো স্থানীয়, আর এ হচ্ছে নতুন আসছে চাকরি সুবাদে, এই সেখানে বাড়ি বানাইছে। তাই এ হচ্ছে মুসলমান আর এ হচ্ছে হিন্দু। যে পুরানো সে হচ্ছে মুসলমান, আর নতুন যে আসছে সে হচ্ছে সনাতন ধর্মের হিন্দু। এখন কেউ কারোর সাথে কখনো কোনো কথাই বলে না, যে যার মতো করে। তো একদিন মুসলমান লোকটা চিন্তা করছে, এই লোকটা এখানে এসে বাড়ি বানালো, থাকতেছে, তো একটু সালামও দিল না। আমি এখানে স্থানীয় একটা মুরব্বী অথবা একটা সম্মানীয় ব্যক্তি, অন্তত ভদ্রতা তো আছে, লোকটা তো ভদ্রতাও করলো না। তো এটা ধর্মীয়ভাবে আবার নিয়েন না, জাস্ট একটা গল্প। তো দেখি একটু লোকটার সাথে একটু পরিচিত হই। উনি না আমার সাথে পরিচিত হতে পারে অথবা আনইজি ফিল করে, আমি দেখি ওনারে ডেকে একটু সালাম টালাম দিই। তো এই মুসলমান এই ভদ্রলোক একদিন উনি বাসা থেকে বেরোচ্ছে, ওনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তো তখন ভাই একটু দাঁড়ান। তা এখন কি বলবে এরকম একটা মানুষের সাথে, মানে অনেক সময় হয় না আমরা অনেক কিছু কি বলবো বুঝে উঠতে পারি না। তো ওই ওরকম একটা সিচুয়েশন দুইজনের মধ্যে। তো ভদ্রলোক বলছে, ভাই আপনার বাসা কোথায়, আপনাকে প্রায় দেখি। ওর পাশে যে বাড়ি বানাইছে
থাকছে, কিন্তু কথাটা বলার স্টাইলটা তাৎক্ষণিকভাবে এরকম হয়ে গেছে আসলে। তো এই ভদ্রলোক যখন এই কথাটি ইনাকে বলছে, তো এই সনাতন ধর্মের এই ভদ্রলোক ইনি তখন চিন্তা করতেছে যে এই লোক তো এখানে স্থানীয়, আমি তো এর চিনি, ওর সামনে বাড়ি বানাইলাম, এতবার আসলাম গেলাম, বাড়ি বানাইলাম, থাকতেছি, আর এতদিন পরে এসে 2 বছর 2.5 বছর পরে এসে আমার জিজ্ঞাসা করে ভাইয়া আপনার বাসা কোথায়, আপনাকে তো প্রায় দেখি। তাহলে এ যেহেতু আমার প্রতিবেশী, এ অবশ্যই আমার মঙ্গল চায় না। আবার এখানে স্থানীয় পুরনো মানুষ, এর দাম্ভিকতা বেশি, এ আমাকে ওই চাকরি করি বলে, এরা তো এই জায়গায় জমিদার আর আমি তো চাকরি করি, আমাকে তাহলে ছোট মনে করছে। তাহলে যেহেতু প্রতিবেশী, প্রতিবেশী কোনোদিন প্রতিবেশী ভালো চায় না, হিংসা করে। আর আমি নতুন বাড়ি বানাইছি, এদের তো পুরনো বাড়ি, আমার এই বাড়ি দেখে ওদের নজর লাগছে, এই জন্য এই লোক আমারে বলছে আপনার বাসা কোথায়। তো বাসা কথাটা কেন উল্লেখ করবে, আমার তো বাড়ি, দোতলা বাড়ি বানাইছি। তাহলে বাসায় কে থাকে? বাসায় থাকে তো মানুষ থাকে না, বাসায় থাকে তো পাখি। তাহলে ও যেহেতু আমার মানুষই মনে করে না, ওর প্রতিবেশী আমি, তাহলে ও আমার পাখিই মনে করছে, এই জন্য জিজ্ঞাসা করছে আপনার বাসা কোথায়, বলে নাই ভাই আপনার বাড়ি কোথায়। তাহলে যেহেতু আমার প্রতিবেশী আর আমার ভালো চায় না এবং আমার হিংসা করতেছে, তাহলে ও আমার যদি পাখিও মনে করে থাকে, তাহলে ভালো কোনো পাখি মনে করে নাই। ও তাহলে আমার কাক মনে, টিয়া পাখি মনে করছে না, টিয়া পাখি তো ভালো পাখি না, ও তাহলে আমার কাক মনে করিছে। কাক তো সারা দুনিয়া ময়লাটা লেখায় আর কালো দেখতে বিচ্ছিরি না, কাকের চেয়েও খারাপ পাখি মনে করছে, শগুন মনে করছে। এই জন্য আমার কইছে যে বাসা কোথায়। তো শগুন খায় কি? শগুন তো গরু খায়, রাম 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 বলেই ওরা সাথে সাথে উত্তর দিয়ে দিল যে গরু খায় তোর বাপে। তো এই ভদ্রলোক ওনাকে জিজ্ঞাসা করলো আপনার বাসা কোথায়, আর উনি ওনাকে আনসার দিয়ে দিল গরু খায় তোর বাপে। কথা বুঝতে পারছেন? তা এই যে গল্পটা, এই গল্পটা খুব বেশি আনন্দদায়ক গল্প না, খুব বেশি বিরক্তিকর গল্প না, কিন্তু এখানে চরম মাত্রার একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা হচ্ছে কখনো বেশি চিন্তা করতে হয় না, বেশি ক্রিটিক্যাল মাইন্ডেড হইতে হয় না, এত বেশি চিন্তা করা গবেষণা করতে হয় না, যেটা করতে 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 আপনার জীবনের সময় নষ্ট হয়ে যাবে। ভাবতে ভাবতে 10 জায়গায় 10 রকমের বুদ্ধি নিতে নিতে লাস্টে আপনার কাজই করা হবে না। অথবা ভালো একটা কাজ করতেছেন, তখন 10 জনের বুদ্ধি শুনতে শুনতে আপনার ঘর যাবে, আপনার ব্যবসা যাবে, আপনার সব যাবে। বাঁচলে নিজের বুদ্ধিতে বাঁচবেন, মরলে নিজের বুদ্ধিতে মরবেন, শান্তি আছে, ব্যক্তিত্ব বোধ আছে। তা আপনারা যারা নিউ জেনারেশনে, যারা নতুন এই ব্যবসায় নামতে চান, আপনাদের একটা ব্যবসার কথার চুরি থেকে শুরু করে, কোয়ালিটি চুরি থেকে শুরু করে, অথবা খারাপ দিক থেকে শুরু করে, চুরি শব্দটা না বলে খারাপ বলি, কোথায় কত দাপ্পাবাজি আপনার টেকনিক থেকে শুরু করে আছে, সব শেখায় দিই। এরপরেও যদি আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস না হয়, ভিডিও দেখে যদি আপনি কাগজ কলম নিয়ে বসে যদি না শিখেন, পরিপূর্ণ গবেষণা না করেন, আপনাকে দিয়ে ব্যবসা হবে না। আর সেকেন্ড গল্প আর একটা শুনেন, তাহলে কোনো কিছু নিয়ে অতিরিক্ত খুঁতখুঁতানি, অতিরিক্ত সন্দেহ, অতিরিক্ত টেনশন, এটা আপনাকে কোনো কাজেই সাকসেসফুল জীবনে হতে দিবে না। ইভেন একটা সম্পর্কতে যাবেন, সেই সম্পর্কটাও আপনার 5 বছর সংসার করতে পারবে না, ডিভোর্স হয়ে যাবে খুঁতখুঁতানি, চুলকানি, সন্দেহ এগুলো থেকে। তো জীবনে কাজ করতে গেলে বিশ্বাস করতে হয়, এক হাত ধরতে হয়, উঠে যেতে হয়। যে কোনো ব্যবসায়, যে কোনো সম্পর্কে, যে কোনো ব্যবসায়, এটা হচ্ছে নাম্বার 1 সূত্র। আর এটা যে মানতে পারবেন না, সে জীবনে কিচ্ছু করতে পারবেন না, কোনো ব্যবসায় কিছু করতে পারবেন না। নাম্বার 2, দ্বিতীয় গল্পটা একটু পচা গল্প, তারপরে বলি। একটা বনের মধ্যে একটা সিংহের একটা উঁচু একটা গুহা, এই গুহার মধ্যে, গুহার মুখের কাছে একটা সিংহ বসে থাকে, আর ভিতরে সিংহের বউ মানে সিংহী বসে শুয়ে থাকে অথবা বসে থাকে, বনের মধ্যে একটা উঁচু একটা গুহায়। তো রিসেন্টলি খুব ইদানিং কিছু ঘটনা ঘটলো যে একটা বনের একটা 3rd ক্লাস একটা কুকুর, একদম ছেলে কুকুর, সে ওই গুহার সামনে এসে প্রতিদিন সকালবেলায় আর সন্ধ্যার বেলায় এই বনের রাজা তো সিংহ, সেই সিংহর ইচ্ছা মতো গালিগালাজ করতে থাকে, মানে অকথ্য ভাষায়, যেগুলো মানে শোনার মতো না, সহ্য করার মতো না, শরীর সব বিষ বিষ হয়ে যায়, একদম মানে খুব বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। মানে এটা শুনলে মনে হবে যে ওরে মেরিয়ে ফেলে দিই, এমন আজে বাজে কথাবার্তা বলে। এই কুকুরটা এসে ঘেউ ঘেউ করে সিংহের গুহার নিচে
ওই যে জমিটা ওখানে দাঁড়ায় দাঁড়ায় উপরের দিকে মুখ করে, মনে করেন এরকম উঁচু জায়গায় সিংহ গুহার কাছে বসে থাকে সিংহের মতো, আর নিচে একটা কুকুর দাঁড়ায় ওর দিকে তাকায় ইচ্ছা মতো গালিগালাজ করতে থাকে। তো ওই কুকুরটারে দূরের থেকে যখন সিংহ দেখে, সিংহ আস্তে করে কি ভিতরে যে আপনার চুপ করে থাকে, একটু চোখের আড়াল হয়ে থাকে। তো কুকুরটা তো টের পায় যে সিংহরা তো দূরের থেকে আমি দেখে আসছি, ও ভিতরে চলে গেছে, তাহলে ও আর একটু জোরে জোরে চিল্লায় কথা বলি। তো জোরে জোরে চিল্লায় গালাগাল দিতে থাকে, আশপাশে যত পাখি টাখি যা আছে সাপ টাপ সবাই শুনতে থাকে যে একটা কুকুর একটা সিংহ বনের রাজারে এইভাবে গালিগালাজ করছে ওর সামনের পরে এসে, ওর ঘরের দরজার সামনে এসে, কিন্তু সিংহ কিছু বলে না। তাহলে এই সিংহ বোধহয় কোনো একটা অপরাধটা কিছু একটা করছে, হ্যাঁ, তাহলে রাজা বোধহয় ভালো না। তো এইভাবে একদিন সকালবেলায় এত অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, তো ভিতরের থেকে সিংহর বউ বলতেছে, প্রতিদিন এইসব শুনতে ভাল লাগে না, তুমি একটা বনের রাজা, এগুলো কি তোমার শোনা মানায়? তুমি, আমি যদি তোমার জায়গায় হইতাম, আমি যদি বনের রাজা সিংহ হইতাম, তা আমি তো যে এখনই ওরে গাড়টা মটকে ওরে মেরে ফেলে দিয়ে আসতাম। তো সিংহ বলতেছে যে ও তো কুকুর, ও তো স্যাঁচড়া কুকুর, ও লেভেলই হচ্ছে ওইটা, ও চিল্লাচ্ছে চিল্লাতে দাও, ও কয়দিন পরে থেমে যাবে, কদিন পরে থেমে যাবে। তো এখন সিংহের বউ চুপ করে আছে, কুকুর অনেকক্ষণ ডাকাডাকি করে চিল্লাপাল্লা করে চলে গেল। পরের দিন সকালবেলা আবার এসে কুকুর এরকম গালিগালাজ করছে, সেদিন আরো বিচ্ছিরি ভাষায়। এবার সিংহর বউ যে সিংহী, তার তো গাত পা জ্বলতেছে, সীমাহীন জ্বলা জ্বলতেছে। বলে তুমি কিছু বলো, আর তাহলে আমি যে ওরে মেরিয়ে আসি, এ ভাল লাগতেছে না, এ সহ্য করার মতো না। তো ওই দিনও সিংহ কোনো মতে থামাইছে সিংহীরে, বলছে যে বাদ দাও না, ওর লেভেলই হচ্ছে এইটা, বাদ দাও। তো এরপরে তৃতীয় দিন এসে ওই কুকুরটা সিংহর বউরে নিয়ে উল্টা পাল্টা অনেক গালিগালাজ করতেছে, যেই করতেছে তখন সিংহীরা সহ্য হয় নাই, সহ্য না হয়ে একদম গুহার মধ্যে থেকে এক দৌড় দিয়ে কুকুরে করছে ধাওয়া। কুকুরও দৌড়াচ্ছে, সিংহীও দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে কুকুর যে করছে কি, একটা পুরানো গাছের খোলক পাইছে, খোলস মানে আপনার পাইপের মতো ভিতরে ছিদ্র, তো এক মাথা দিয়ে কুকুর ঢুকে গেছে। তো সিংহীও মাথা ঢুকাই দিছে, বাট সিংহী তো আটকে গেছে, কারণ ওটার মধ্যে দিয়ে তো সিংহের বডি যাবে না, কুকুরের বডি যাবে। তো কুকুর এই পাশ থেকে ঘুরে ওই পাশে বেরিয়ে গেছে, আর সিংহী তো মাথা দিয়ে আর টেনে বের করতে পারে না, ঢুকতে পারে না, বেরোতেও পারে না। যেই আটকে গেছে অমনি কুকুর করছে কি, ওই পাইপের ওই মাথা দিয়ে বেড়ে ওই পাশে এসে সিংহীর ইচ্ছা মতো করে দর্শন করছে। দর্শন করার পরে কুকুর কুকুরের মতো চলে গেছে। তো যখন ধর্ষিত হয়ে গেছে সিংহী, তখন তো তার রাগ টাগ সব পড়ে গেছে, তখন তার কেশরগুলো ছোট হয়ে গেছে, মাথা নিচে হয়ে গেছে, তখন আস্তে করে তার মাথাটা বের হয়ে গেছে। তো যখন বের হয়ে গেছে তখন খুব মন টন খারাপ করে যে একটা কুকুর আমারে দর্শন করে দিল, আমি বনের রাজার বউ রাজরানী সিংহী। তা মাথা নিচু করে আস্তে আস্তে করে সে হাঁটতে হাঁটতে গুহার মধ্যে চলে গেছে। তো গুহার মধ্যে যখন ঢুকছে, তো সিংহর পাশ দিয়ে যে সে তার জায়গায় বসবে, তখন সিংহ পাশ দিয়ে যখন যাচ্ছে, সিংহ বলছে কি মারা খেয়ে আসছো? তো তখন সিংহী বলছে তুমি টের পাইলে কেমনে? তো তখন সিংহ বলতেছে এই হারামজাদা আগে আমারে দুইবার করে এরকম দর্শন করে ছেড়ে দিছে, এই জন্য তোমারে বলছিলাম যে তুমি যাইও না, ওরে ওর মতো চিল্লাইতে দাও। তো এই কথাটা, এই পচা গল্পটার চমৎকার একটা সুন্দর শিক্ষণীয় বিষয় আছে। সেই শিক্ষণীয় বিষয়টা হলো যে যেখানে আপনার গার্ডিয়ান অথবা আপনি যাকে ফলো করতেছেন, যাকে আইডিয়াল মনে করছেন, যাকে শিক্ষক মনে করছেন, যাকে বট গাছ অথবা ছায়া মনে করতেছেন, আপনার সবসময় উচিত সেই চেইনটা ধরে রাখা, সেই চেইনটা ধরে রাখা এবং সে কমান্ডগুলো যেগুলো নিষেধ করে সেগুলোকে মেনে চলা, কারণ নিষেধ করার পিছনে তার অভিজ্ঞতা আছে। তো আমরা যখন এখানে বসে কথা বলি, ওই সিংহের মতো অনেক মারা খেয়েছি, এখনো খাচ্ছি, আর আপনাদের নিষেধ করি যে এই কাজটা করবেন না, আর আপনারা সব কিছু শুনে জেনে বুঝে তারপর আবার সেই কাজটাই করতে যান এবং মারা খেয়ে লাল হয়ে যান। তো এই যে আপনার যেটা নিষেধ করা হলো সেই জিনিসের প্রতি আপনার সন্দেহ তৈরি হয়, তারপর অতিরিক্ত আকর্ষণ তৈরি হয়, যতক্ষণ না পর্যন্ত ওই সিংহীর মতো পাছা মারা না খাবেন।
তা আপনাদের এই যাদের মধ্যে এই অভ্যাসটা আছে, যে যার কাছ থেকে শিখতেছেন অথবা যাকে আপনি, যে আপনাকে গাইডলাইন দিচ্ছে, যেটা নিষেধ করছে, ভালো যেটা বলতেছে সেটা শুনেন আর না শুনে সেটা দেখার বিষয় না, কিন্তু যেটা নিষেধ করতেছে ঠিক সেই কাজটাই আপনারা করবেন, সেই ভুলটাই আপনারা করবেন। এর অর্থ তো শিঙির মতো পাচামার আপনি খাবেনই, আর মারা খেলেন মানে তো আপনার মূলধন শেষ, ব্যবসা শেষ। তাহলে এই যে বাজে দুইটা গল্প, অথবা স্বাভাবিক অথবা বাজে দুইটা গল্প করলাম, এই দুইটা গল্পের অর্থই হলো যে বেশি খুঁতখুঁতে হইতে হয় না, আর যে বই পড়তেছেন ওই বইতে যা যা নিষেধ করা আছে সেই কাজগুলো করেন না, সেই কাজগুলো করেন না। তাহলে এই দুইটা কাজ যারা এর পরেও করবেন তারা আল্লাহর ইচ্ছে কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আর যারা এটাকে মেনে চলবেন ইনশাল্লাহ তারা ভালো কিছু করতে পারবেন এবং টাকার মুখ দেখবেন, এবং গাইডের ব্যবসা থেকে শুরু করে যে কোনো ব্যবসায় ভালো করতে পারবেন। এবার গাইডের ব্যবসার সব থেকে সহজ একটা সূত্র, কিভাবে রাতারাতি টাকা কামাই করে ফেলবেন, রাতারাতি টাকা কামাই করবেন, সেই সূত্রটা আপনাকে শেখায় দিই। খুব মন দিয়ে শিখেন, খুব মন দিয়ে ছোট্ট এই জিনিসটা শিখে নেবেন। এর থেকে এর বাইরে এই পৃথিবীতে কেউ নাই যে আপনাকে টাকা তৈরি করা শেখাবে অথবা রাতারাতি টাকার মালিক হওয়া শেখাবে। পৃথিবীতে এমন কোনো বাপ জন্মায় নাই যে আপনাকে এর থেকে দ্রুত অথবা এর থেকে সহজভাবে আপনাকে টাকা ইনকাম করা, ওই যে টাকা তৈরি করা মানে টাকা ইনকাম করা। আমি সেই ভাবে কথাটা উপস্থাপন করতে গেছি। এটা এমন না যে আপনি 2 নম্বর টাকা ছাপাবেন, এইটা না। টাকা তৈরি করা মানে, ব্যবসার ভাষায় টাকা তৈরি করা মানে মূলধনের সাথে লাভের পরে লাভ তৈরি করা। তো কত শর্ট টাইমে কত দ্রুত আপনি টাকার মালিক হবেন, গাইডের ব্যবসা বলেন, যে কোনো ব্যবসা বলেন, সেটা আপনাকে বলে দিই। দেখেন, এই গাইডের ব্যবসা দিয়ে উদাহরণ দিচ্ছি। আপনি একটা গাইড কিনতেছেন, মনে করেন 40,000 টাকায় এক পার্টির কাছ থেকে, আর একজনের কাছ থেকে মনে করেন 42,000 টাকা। এই 40,000 আর 42,000 এটা নিয়ে আপনার এত খুঁতখুতানি, এত চুলকানি, এত মনে করেন বালের চিন্তা, তারপরে ঘরের তে একদম ওইখানে যাইতে হবে, মাল দেখতে হবে, তারপরে ছাড়া ব্যবসা করতে পারবেন না। এই গোড়ার ডিম দিয়ে আপনার তো ব্যবসা হবে না ভাই। আপনাকে মাথায় রাখতে হবে এই গাইড কাপড়টা সে ব্যবহার করে ফেলে দেওয়া। তাহলে এর মধ্যে সবচেয়ে ভালো মালটাই আমি নেব, যেন আমার এই 42,000 টাকার মালটা বিক্রি করলে আরও 40,000 কামাই হয়। আর আমি যদি খারাপ মাল নিই তাহলে 40,000-এর জায়গায় 20,000 আমি উঠাইতে পারবো না। আর এইখানে যদি আমি 42,000 টাকার ভালো বাসা মালটা নিই তাহলে 40,000 আর 40,000 80,000 কামাই হবে। মানে আমার 1 লাখ টাকায় 1 লাখ টাকা হবে, মানে 100% আমার ব্যবসার গ্রোথ। পৃথিবীতে এমন কোন ব্যবসা আছে যে আপনার ওই মাদক টাদক এইসব চোরা চালানি আর আকামের ব্যবসা ছাড়া সঠিক সুন্দরভাবে 100 টাকা আপনাকে ইনকাম করে দেয় কোন ব্যবসা আছে বলেন? নাই। আর আমি আপনাকে যেটা দিচ্ছি সর্বনিম্ন 100% দেখাইলাম। ইনকাম আরও কত বেশি হয় সেটা পরে দেখতে পারবেন, অথবা যখন নামবেন তখন বুঝতে পারবেন। এবার আসেন, তাহলে আপনার প্রথম ফার্স্ট টার্গেট থাকবে আমি ভালো মালটা নেব। 100 টাকা বেশি লাগুক, 1,000 বেশি লাগুক, ডাজেন্ট ম্যাটার, আমার মালটা ভালো হইতে হবে। আচ্ছা, ভালো মালটা হওয়ার পরে এরপরে একটা গাইড খোলার পরে আপনি এ গ্রেড নেন, বি গ্রেড নেন, যা নেন, সেখানে মাল ঠিক করা বলেন, নতুন অবস্থায় বলেন, এ গ্রেডের মাল আপনার যে কোনোভাবে হোক 50% যদি টিকে যায়, আর বি গ্রেডের মাল যদি কথার কথা 30% হয়ে যায়, আর সি গ্রেড যদি কথার কথা আপনার মনে করেন যে 20% হয়, এই 20% ধরে ফেলে দেন, এই 30% মালটারে আপনি হকারে দেন। আর এই মালটা অনলাইন প্লাস দোকান যদি বিক্রি করেন তাহলে আপনার এই যে লাভটা দেখাইছি 100%, এর থেকে অনেক বেশি লাভ হবে। এখন কোশ্চেন হলো, যার দোকান নাই তার হচ্ছে হকারে আপনার 2 জন হকার বসতেছে, অথবা একজন হকারেরই 2 রকমের মাল, এ গ্রেড বি গ্রেড। একটা কাস্টমার আসছে, ভাই সবার আগে মাল আপনারা সবসময় ভালোটা আগে দেখান। যে কোনো ব্যবসার প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে প্রথমে খারাপটা দেখানো। আর আপনারা যদি একটা কাস্টমার মনে করেন যে সাইজে গুজিয়ে আসে, অথবা বড় লোক দেখা যায়, ম্যাডাম এই মালটা সবচেয়ে ভালো আপনার জন্য বলেই সবচেয়ে ভালো মালটা দেখান, এটা ভুল। সবার আগে সবচেয়ে খারাপ মালটা দেখাইতে হয়। দেখায় বলতে, ম্যাডাম এটা হচ্ছে 250 টাকা, এর থেকে ভালো নাই। জি ম্যাডাম, আর একটু প্রিমিয়াম ক্যাটাগরি আছে, ওটা একটু দাম পড়তেছে 400 টাকা করে।
তখন উনি 400 টাকার মালটা নিয়ে যাবে, এটাকেই 350 টাকা দিয়ে নিয়ে যাবে। তাহলে আপনার এ গ্রেডের মালটা কথার কথা হকারে 350 বিক্রি করছেন, বি গ্রেডের মালটা কথার কথা দামাদামি করে লাস্টে 200 থেকে 250 টাকার মধ্যে বিক্রি করছেন। টাকা কত আসতে থাকে দেখেন। একজন ব্যক্তি কাজ করতেছে অথবা দুইজন ব্যক্তি, একজন ব্যক্তির দুইটা ডেস্ক অথবা দুই পাশে দুই রকমের মাল রাখা, অথবা একজনের মাল দুইজন দুইভাবে বিক্রি করছে, একজন এ গ্রেড বিক্রি করছে, একজন বি গ্রেড বিক্রি করতেছে। এখন একজন ব্যক্তি যদি মনে করেন আপনি এই হকারি করে মাল বিক্রি করবেন, আপনি এ গ্রেড বি গ্রেড নিয়ে এরকম একটা চৌকি নিয়ে রাস্তার পাশে বসছেন, মাল বেচা হচ্ছে, এ পাশে এ গ্রেড এ পাশে বি গ্রেড গেল। এই একজন ব্যক্তি 10 দিনে মাল বিক্রি করলে যদি সে কোয়ালিফাইড হয়, রাস্তায় যুদ্ধ করা সহজ কাজ না, পুলিশের সাথে যুদ্ধ করা, আবহাওয়ার সাথে যুদ্ধ করা, কাস্টমারের সাথে যুদ্ধ করা, এটার জন্য একটা কোয়ালিটি লাগে। যেমন আমার বাচ্চাকে এখন যদি বলি তুমি সবথেকে ভালো একটা ডায়মন্ড নিয়ে তুমি রাস্তায় বেচতে যাও, পারবে না। কিন্তু যার জন্ম রাস্তাতে, যে রাস্তার সাথে যুদ্ধ করে বড় হয়েছে, তাকে একটা ভালো একটা কিছু দিলে, একটা ডায়মন্ড দিলে সে বেচতে পারবে। কিন্তু আমার বাচ্চা পারবে না, কারণ আমার বাচ্চা ব্যালকনিতে গেলেও পর্যন্ত তার মা জিজ্ঞাসা করে তুই এতক্ষণ কোথায় ছিলি, তোরে খুঁজে পাচ্ছি না। ও তো ব্যালকনি সূর্যের আলোই দেখার ওর কোনো সুযোগ নাই, ওর স্বাধীনতা নাই। আর এ হচ্ছে রাস্তা, গাড়ি ঘোড়া, পুলিশ সব কিছুরে ওভারটেক করে এ মানুষ হয়েছে। অর্থাৎ এর কোয়ালিটি, এর সাস্টেইনেবিলিটি, টিকে থাকার শক্তি আমার সন্তানের থেকে, আমার সন্তানের যত ভালো স্কুলে পড়াই, যত মনে করেন লাট সাহেবের মতো রাখি, তার থেকে এর এই পৃথিবীতে বেঁচে থাকার ক্ষমতা মিনিমাম 10,000 গুণ বেশি, 10,000% বেশি। আমার তো এই লোকরা লাগবে, আমার এই সন্তানরা দিয়ে কোনো গাদার গাছও কাটা সম্ভব না। আর তাকে যা দিব সে তাই করতে পারবে। তো এই রাস্তায় মাল বিক্রি করতে গেলে এই কোয়ালিটিটা লাগে। আর এই কোয়ালিটির মানুষটা যদি কথার কথা আপনি হন, তো আপনার এখানে ইনকাম আছে। এখন আপনার 10 দিনে একটা গাইড, মনে করেন যে 50,000 টাকার একটা গাইড বিক্রি করলে কম করে হলেও 60,000 টাকা ইনকাম হবে 10 দিনে। তা একজন এই একটা চৌকি যদি 60,000 টাকা দেয়, তা আপনার যদি 5টা চৌকি থাকে, তাহলে 5টা চৌকিতে আপনার চলছে কত? আপনার 60,000, 60,000, 60,000, 60,000, 5 30, এক্সকিউজ মি, 5 30 মানে 300,000। বুঝতে পারছেন? অর্থাৎ 3 লাখ টাকা আপনার 10 দিনই ইনকাম আছে 5টা ভ্যান থেকে। এখন শুরুতে তো কথার কথা আপনি নিয়ে নামছেন মাত্র 50,000 টাকার মাল। এই 50,000 টাকার মালটা যখন আপনি নিলেন, এই 50,000 টাকার মালটা বিক্রি করে আপনার সাথে আরও 60,000 টাকা ইনকাম হবে। এবার এই 50 আর 60 কত হলো? সব খরচ বাদ দিয়ে 1,10,000। এই 1,10,000 টাকা দিয়ে আবার কিনবেন, আগে তো কিনছিলেন 1 বেল মাল, আর এবার কিনবেন 2 বেল মাল। এবার আবার 50,000, ওইটা ইনকাম হবে 60,000, আবার 50,000 ইনকাম হবে 60,000। 1 বেল 2 বেল। এবার আপনার হয়ে গেল কত? 2,20,000। এই 2,20,000 দিয়ে এবার আপনি নেবেন 4 বেল মাল। 4 বেল মাল নেবেন, 50, 50, 50, 50, এখানে আসবে 60। আমি সর্বনিম্ন 60,000 ধরছি, 60, 60। তাহলে এই 2,20,000 যখন মূলধন হলো আর 4 বেল মাল কেনার মতো সামর্থ্য আপনার হলো, মাত্র 4 বেল। সারা বাংলাদেশে প্রতি বছর 5 লক্ষ বেল আসে, মাত্র 4 বেল মাল। শুরুতে 1 বেল, এরপরে 2 বেল, আবার সেই টাকা দিয়ে 4 বেল। টোটাল আপনি মাল কিনছেন মাত্র 7 বেল। আপনার মূলধন ছিল 50,000, আর এই 4 বেল মাল বিক্রি করার পরে আপনার হচ্ছে 2 লাখ, আর হচ্ছে 4 × 24 মানে 4,40,000 টাকা এবার আপনার ক্যাশ হয়ে গেল ফুটপাতে থেকে। এটা সময় লাগছে 10 দিন, এরপরে 2 বেল বিক্রি করতে লাগছে 10 দিন, এরপরে 4 বেল তো একই সময় 4জন মানুষ বিক্রি করছে, তাদেরও লাগছে 10 দিন। 3 × 10 = 30, 1 মাসে আপনার 4,40,000 টাকা আপনার মূলধন প্লাস লাভসহ হয়ে গেল। এই টাকা ছাড়া, এই ব্যবসা ছাড়া আপনার জীবন চলতেছে না। তাহলে এইখানে এই শুরুতে আপনার টাকাগুলো একটা টাকাও নষ্ট করার দরকার নেই। এই যে 4,40,000 অথবা 5 লাখ অথবা কথার কথা সব বাদ দিয়ে ধরেন 4 লাখ টাকা আপনার মূলধন হয়েছে, এই 4 লাখ টাকা মূলধন দিয়ে এবার আপনি যখন যে ভালো মালটা আসবে, অথবা
সিজন আসার আগে 3 লাখ টাকার মাল কিনে আপনি রেখে দিচ্ছেন। অথবা যদি এই 4 লাখ টাকা দিয়েই মাল যদি আপনি কিনে নেন আর সেটা বিক্রি করেন, তা আপনার 10 লাখ হতে কতক্ষণ লাগে বলেন? কতক্ষণ লাগে? কিন্তু আপনারা করবেন কি জানেন, 50,000 টাকার মাল কিনে 60,000 টাকা কামাই হলে এর মধ্যে অর্ধেক টাকার গাঁজা খাবেন, বাবা খাবেন, ঘুরতে বেরোবেন, তারপরে গার্লফ্রেন্ডে 5,000 গিফট করে 2-4 বার একটু শর্ট টট দেবেন, দিয়ে টিয়ে এই 60,000 শেষ, সাথে 50,000-এরও কিছু মূলধনেরও 10,000 শেষ। আর বাকি টাকা বাসায় ঘরে বউরে বাসা বাড়াতে শুরু করে 15-20,000 টাকা দিবেন, আর এরপরে পকেটে থাকবে মাত্র 5-7 অথবা 10,000 টাকা। এবার পরের বার এসে আর মাল কেনার টাকাই আপনার থাকবে না, কারণ আপনার তো নেশা করার অভ্যাস আছে, তারপরে সেমডিগোর সাথে শোয়ার অভ্যাস আছে, তারপরে একটু শপিং টপিংয়ের বুং বাং করার একটু ভাব আছে, একটা মোবাইল কিনে ফেলাবেন এর মধ্যে দিয়ে। তো আপনাকে দিয়ে ব্যবসাটা হবে কেমনে? আপনার তো এই পর্যন্ত ওয়েট করতে হবে, অথবা এই 4 লাখরে 12 লাখ বানানো পর্যন্ত ওয়েট করতে হবে। 12 লাখ বানানোর পরে ওই যে আগে প্রথমে যে 60,000 দিয়ে কাজের বেটি খাইতেন, কাজের বেটি না খেয়ে এবার একটু মডেল টডেল খান মিয়া, সেটাও তো বোঝেন না, সেটাও তো বোঝেন না। যদি চরিত্রই নেওয়ারও ইচ্ছা থাকে তো দামি জিনিস খান মিয়া, এই 8 সালা বালসাল খেয়ে লাভ আছে? তাহলে খুব মনের দুঃখের সাথে এবং বিরক্তির সাথে বলে দিলাম যে টাকা যে ধ্বংস করেন, অপচয় করেন, ব্যবসার মূলধন শুদ্ধ খেয়ে ফেলায় দেন, সেই টাকাটা যে অপচয় করেন সেটা মনের স্বাদ মিটাইতে পারেন না, অথবা লেভেল অনুযায়ী খরচ করতে পারেন না। তা আপনার মানসিকতার মধ্যে লেভেল নাই, তা আপনার জীবন উন্নতিটা হবে কেমনে? এত বিচ্ছিরি ভাষায়, এত বিচ্ছিরি উদাহরণে এত বাস্তবসম্মত কথা আপনাকে কেউ বলে দিবে না। তাহলে বর্তমান যুগে কেন ব্যবসা দাঁড়ায় না জানেন? চাকরি করার জন্য যখন সার্কুলার দিবেন, ভাইয়া এত স্যালারি ছাড়া জব হবে না, ভাইয়া এটা ছাড়া তো আমি চাকরি করব না, হ্যান করবো না, এরপরে অফিসে আসবে 12টায়, সপ্তাহে আসবে 2 দিন, এরপর যদি বলেন আপনারা 30,000 দেবো, আপনি মাসে কত কামাই করে দেবেন? এটা তো ব্যবসা। আপনি মাসে 1.5 লাখ কামাই করে দেন, আপনি 30,000 বেতন দিব, ভাইয়া আমি চেষ্টা করব। তো এখন আপনি যদি বলেন যে ঠিক আছে তোমারও 30,000 বেতন দেওয়াটা আমি চেষ্টা করব, তাহলে সে আর চাকরি করতো না। এরপরে যদি বলে দেন তোমার টার্গেট হচ্ছে 1.5 লাখ, 1.5 লাখ ফিল আপ করতে পারবা, মাসে 30,000 নিয়ে যাবে, সাথে আরো 5,000 বকশিস দিব, সেই টার্গেট নিয়েও সে চাকরি করবে না। তার ফিক্সড বেতনের চাকরি দরকার, মানে সে একটা সোদানো মাল, বুঝেন? ওই বসে পড়ে থেকে থেকে বেতন নেবে আর কোম্পানি 5টা মেরে দিবে 6 মাস পরে, কারণ 6 মাস পরে তার বেতন আসবে মিনিমাম 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা। কোনো কাজ কাম না দিয়ে এইটার কারণে ওইটা, ওইটার কারণে ওইটা, ভাইয়া কাস্টমার এইটা বলে, ভাইয়া কাস্টমার ওইটা বলে, এই বালের ফেসাল করতে করতে 6 মাস হয়ে যাবে, বেতন নিয়ে যাবে 2.5 লাখ, কিচ্ছু হবে না আপনার। তো এরকম 5 জন এমপ্লয়ি রাখবেন, মনে করেন 20 লাখ টাকা দেনা হয়ে আপনার ব্যবসা একদম পাশার মধ্যে ঢুকে যাবে। বর্তমান যুগে এই লেভেলের এমপ্লয়ি ছাড়া আর কিছু পাবেন না। তাহলে এমপ্লয়ি অথবা সহকর্মী পাওয়াটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। বরঞ্চ ওই কাটারে বের করে দিলে আপনার যে কটা কাস্টমার আছে, বানাইছিলেন নিজে কষ্ট করে, সে কাটারে আপনার নামে মিথ্যে কথা বলে দিলে একদম পাশাটা মেরে দিবে। মানে আপনারা টাকাও 10 লাখ পিছনে ফেলে দিল, 20 লাখ পিছনে ফেলে দিল, আর আপনি যে 5টা বছর ধরে যা করে আসেন সব জায়গায় নষ্ট করে দিল। এর অর্থ কি? আপনারে টাকাও নিয়ে গেল, পাশাটাও মেরে দিয়ে গেল, 20 বছর পিছায় দিয়ে গেল। তা আমাদের সমাজ হচ্ছে এরকম এমপ্লয়ি অথবা সহকর্মী পাওয়া যায়। আগের কালে মানুষ যখন ব্যবসা করতে দেখবেন, ওই অ্যাকাউন্টসের হেড একজন হিন্দু ভদ্রলোক, তারপরে গোডাউনের হেড একজন হিন্দু ভদ্রলোক, বৃদ্ধ, কথা বলে না, তবে মালিকের সাথে বেইমানি করে না, এক চাকরি এক টানা 30 বছর ধরে করে যাচ্ছে, একই মালিকের সাথে আছে, একই জমিদারের সাথে আছে, একই মহাজনের সাথে আছে। তারা ডিজিটাল ছিল না, বাট তারা ব্যবসার জন্ম দিয়ে গেছে। আজকে যত বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ, এই গ্রুপ অফ কোম্পানিজের প্রতিষ্ঠাতা পরিচালকের ডাইনাত বামাত খুঁজে দেখেন, খুব ঠান্ডা মাথার বয়স্ক হিন্দু ভদ্রলোক। টাকা যা লাগে মালিক তাদের দিছে, টাকা গিফট কোনো কিছুর অভাব রাখে নেই, মেয়ের পড়াশুনো, মেয়ের বিয়ে, সব কিছু মালিকে দিয়ে গেছে, ফ্ল্যাট বাড়ি। শুধুমাত্র মালিক দেখছে যে একে দিয়ে আমার সাথে বেইমানি করানো যায় না, কোনোভাবে না, কারো বাপের ক্ষমতা নেই যে আমার সাথে বেইমানি করাইতো। আর এখন হচ্ছে নিজের ঘরের বউ পর্যন্ত বেইমানি করে। তো ব্যবসায় আপনি উঠবেন কোথায়? ওটার কোনো সুযোগ নেই, কারণ আমাদের সমাজে মানুষ জিনিসটা ধ্বংস হয়ে গেছে। মানুষ, মনুষ্যত্ব, কমিটমেন্ট এগুলো ধ্বংস হয়ে জিরোতে নেমে গেছে। তো ব্যবসাটা করবেন কেমনে? তাহলে যদি আপনি এরকম প্রো অ্যাক্টিভ মানুষ যদি পান, প্রো অ্যাক্টিভ,
এবং বিশ্বস্ত আস্থা করার মতো, ওর মধ্যে সততা করে যাওয়ার দরকার নাই। যেমন এই যে 5 জন মানুষের নিয়ে আপনি যে কাজ করবেন, এই 5 জন মানুষে আপনার একটা শার্ট কেনা পড়ছে মনে করেন 100 টাকা, ওরে বলে দেন আমার রেট হচ্ছে 250 টাকা, এরপর তুমি যা পারো বেচে সব তুমি নাও, 100 টাকা বেশি বেচো, 300 টাকা বেচো না 600 টাকা বেচো, সব তোমার, কিন্তু ফিক্সড কোনো বেতন দেবো না। ফিক্সড বেতন দিলে সে আলিফের মতো দাঁড়ায় থেকে মাস গেলে বেতন খুঁজবে, আর মাল চুরি হলে কোনো মালের হিসাব দিবে না। আর আপনি যদি এই মানুষগুলোকে ম্যানেজ করে বলেন যে তোমার এই 200 পিস মাল মতো গুনে গুনে দিলাম, 200 পিসের জন্য তুমি পার পিসে 250 টাকা করে আমার দিবা, অথবা 230 টাকা করে দিবে, এরপরে যা বেচে যা কামাই করতে পারো তোমার, তখন দেখেন প্রতি সপ্তাহে কত মাল বিক্রি হয়। আর এইটা হচ্ছে একমাত্র পলিসি বর্তমান যুগে। এছাড়া আপনি কর্মী পাবেন না। আর কর্মী যদি পানও, সে এমন ভদ্র হবে, ওই পুলিশে একটা হ্যাক্সি মারলে রাস্তাতে উঠে দৌড়ে পলাবে। দেখেন মার্কেটে কি পরিমাণ হকার তৈরি হয়েছিল, ম্যাক্সিমাম হকার জুড়ে গেছে, 60%, 40% এখনো দাঁড়ায় আছে। যে কটা দাঁড়ায় আছে ওই কটাই হচ্ছে অরিজিনাল ব্যবসায়ী। ওই কটাই জীবনে মনে করেন যে বাড়ি গাড়ি সব হয়ে যাবে একটা সময় পরে, কারণ ও খেলোয়াড়। ও জানে সরকার বলে দেওয়ার পরেও এরপরে পুলিশে কেমনে খাওয়ায়, আবার কেমনে রাস্তা দাঁড়াইতে হয়, মানে হচ্ছে যোদ্ধা। তো এরকম যোদ্ধা ছাড়া তো আর ব্যবসা করা সম্ভব না। কারণ যে রাষ্ট্রের সরকারি পর্যন্ত ব্যবসায়ীরা খেয়ে ফেলে দেয়, নাগরিকরা খেয়ে ফেলে দেয়, কেনার সময় খাবে, বেচার সময় খাবে, শুয়ে থাকলে খাবে, দাঁড়ায় থাকলে খাবে, হ্যাক্সি দিলে খাবে, হাসি দিলে খাবে, কানলে খাবে, সেই রাষ্ট্রে এরকম জাউরাওয়া ছাড়া টিকে থাকা সম্ভব না। যে রাষ্ট্রে সব শাপলা ফুলালা ব্যাজ, স্টারওয়ালা ব্যাজের প্রতিটা মানুষ চোর, যে রাষ্ট্রে ম্যাজিস্ট্রেট চোর, প্রধান বিচারপতি চোর, সিনহা পেপার পত্রিকা আছে না উনি চোর, তারপরে আপনার প্রধানমন্ত্রী যেই অপসারণ হয় সেই চোর, এরপর ধর্মমন্ত্রী চোর, ধর্মমন্ত্রীর ছেলে বনানীর হোটেলে মাগি লাগায় বেড়ায়, ফিয়াসা লাগায় বেড়ায়। তো সেই রাষ্ট্রে এরপর ওসি অল টাইম কেসে রাতের বেলা হোটেলে থাকে, প্রতিটা থানার ওসি, এরপর ব্রিগেডিয়ার একটা মেয়ে মানুষ মেজর হওয়ার পরে তারা পর্যন্ত বুক করে খেয়ে ফেলায় দেয়। তো সেই রাষ্ট্রে টিকে থাকা এত সহজ? এটা তো রাষ্ট্র না, এটা হচ্ছে একটা পতিতালয়, হচ্ছে খারাপ জায়গা। সেখানে আপনি আপনার আদর্শ দিয়ে ব্যবসা করে টিকে থাকতে পারবেন না, সম্ভব না। আমি আছি কেমনে আছি একমাত্র আল্লাহ জানে। কত লক্ষ টাকা দেনা হয়ে আছি, কত জমি জমা বেচে শেষ করে ফেলাইছি খালি নিজের নীতিতে আদর্শে ঠিক থাকার জন্য। কত মানুষের কাছে দেনাগ্রস্ত হয়ে গেছি, কিছু করার নাই। কিন্তু সমস্যা কি, আমার রাশিতে হারাম সয় না। আমার যে এত রাস্তাঘাট আছে আর এত মানুষের এত বুদ্ধি দেয় মিয়া, আমি যদি কামে করা শুরু করি কোন শালাই ঠেকাবে। কিন্তু সমস্যা একটাই, জীবনে টেস্ট করে দেখছি, হারাম আমার সয় না। 1 পয়সা খাবো, ঘরে যাওয়ার আগে শুনবো যে 40 পয়সা বেড়ে যাচ্ছে, 1000 পয়সা বেড়ে যাচ্ছে। কোনোভাবে এটা আমার সয় না, আমার বাপেরও সয় নাই, আমারও সয় না। আমার রাশিরই সমস্যা। তো বলে না যে যে যেটা পছন্দ করে না আল্লাহ তার কপালে সেটা জুটায়, আর যার যেটা আছে তার সেটা ব্যবহার করার সুযোগ নাই। তো আমার ব্রেনের মধ্যে খাওয়ার রাস্তা বহুত আছে, কিন্তু এটা আমি অ্যাপ্লাই করতে পারি না আমার জন্য অথবা আমার পরিবারের কারোর জন্য। 1 টাকা অ্যাপ্লাই করলে মনে করেন যে লাখ টাকা বেড়ে যাবে। তো যার কারণে আমাকে বাকি জীবন অথবা পুরো জীবনটাই এই সততার মধ্যে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। এটা আমার বাচ্চারা জানে, এটা আমার ওয়াইফ জানে, আমার আত্মীয় স্বজন জানে, এবং তাদের বলাই আছে সৎভাবে কামাই করে যদি সামনে একটা টিনের ঘরও বানাইতে পারি ওইখানে থাকবা। আর যদি না পুষায় তাহলে এখন বয়স আর চেহারা যৌবন থাকতে থাকতে অন্য কোথাও যে রাস্তা মাপো, কোনো সমস্যা নেই, ফিসাবিলিল্লাহ বলে দান করে দিচ্ছি, যাও চলে যাও। যদি পোষায় থাকো, না পোষালে অন্য রাস্তা মাপো। তো এই কথাগুলো অনেক কষ্টের কথা, অনেক দুঃখের কথা, আবার অনেক কিছু শেখার কথা। তবে আমি যত কথা বলি সব মনের থেকে খাসভাবে কথা বলি। এর মধ্যে কোনো নাটক নেই, কোনো ডং নেই, কোনো এডিটিং নেই, কোনো দেখছেন না গামাইতে গামাইতে পড়ে যাচ্ছে, তারপরে একদম খাস কথাবার্তা। ভালো লাগলে কাজ করবেন, না লাগলে করার দরকার নেই। তাহলে আজকের এই ভিডিওতে আপনাদের যতগুলো পয়েন্ট শেখাই দিছি, এই পয়েন্টগুলো আপনার লাইফ তৈরি করে দিবে যদি মানতে পারেন। সবার জন্য শুভকামনা। আর অনেক গাইটের মালের ভিডিও ছাড়তেছি, সুন্দর সুন্দর কোয়ালিটি মাল এখন নিয়ে ধূপধাপ। এখন যদি ভালো মালটা নেন তাহলে রিপেয়ার টিপেয়ারের পরিশ্রমটা বাঁচলো,
এরপরে 50,000 টাকার মাল কিনে যদি 50,000 টাকা যদি 15 দিন চ্যালেঞ্জ করে বিক্রি করতে পারেন, তারপরে তো ঈদের খরচ মরচ সব উঠে গেল। তো বসে থাকবেন কেন? ধুপধাপ করে ব্যবসা শুরু করে দেন। ঠিক আছে, আমরা আছি আপনাদের সেবায়, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।